Hello everyone, welcome to General Awareness and GK class number 20. আজকের ক্লাসে আমরা TWS একাডেমিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রতিদিন আলোচনা করে থাকি। যারা ক্লাসে যুক্ত হচ্ছে ডিয়ার স্টুডেন্ট, সকলকে বলবো ক্লাসটিতে যুক্ত হওয়ার সাথে সাথে ক্লাসটা একটু শেয়ার এবং লাইক করে দেবে। প্রথম প্রশ্নে আসবো। প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হচ্ছে, ন্যাশনাল হাউজিং ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ন্যাশনাল হাউজিং ব্যাংক NHB, ন্যাশনাল হাউজিং ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? কমেন্ট করে সকলে এটার উত্তর জানিয়ে দাও। প্রথম প্রশ্নের উত্তরটা কি হবে? প্রতিদিন আমি প্রশ্ন দেব, তার সঙ্গে সঙ্গে তোমরা প্রতিটা প্রশ্নের কিন্তু উত্তর করবে। হ্যাঁ, আর সকলে লাইভ ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করবে। রাইট অ্যান্সার হবে 1988 সালে ন্যাশনাল হাউজিং ব্যাংক প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তরটা কোথায় একটু তোমরা জেনে রাখো। এর সদর দপ্তরটা হচ্ছে নতুন দিল্লিতে। নতুন দিল্লিতে অবস্থিত হচ্ছে এর সদর দপ্তর। পরের প্রশ্ন হচ্ছে, দুদু মিয়া কোন আন্দোলনের নেতা ছিলেন? চলো, এখানে কয়েকজন নেতৃবৃন্দের নাম দেওয়া আছে, কয়েকটা আন্দোলনের নাম দেওয়া আছে এবং তার সঙ্গে দুদু মিয়া কোন আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন? আলিগড় আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, ফরাজি এবং খিলাফত আন্দোলন। বলে ফেলো দেখি। 1800 শতাব্দীর আন্দোলন ছিল, এখানে কয়েকটা আন্দোলন। আলিগড় আন্দোলন 1875 নাগাদ শুরু হয়েছিল। স্যার সৈয়দ আহমদ তার নেতৃত্বে আলিগড় আন্দোলন শুরু হয়েছিল, তাই না? তারপরে ওয়াহাবি আন্দোলন আমরা যদি দেখি, ভারতে ওয়াহাবি আন্দোলনের যিনি নেতৃত্ব দিয়েছিলেন সৈয়দ আহমেদ ব্রেলভি, তিনি নেতৃত্ব দিয়েছিলেন ওয়াহাবি আন্দোলনে। ওয়াহাবি আন্দোলনে বাংলায় নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন মীর নিসার আলী বা তিতু মীর। ওয়াহাবি আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। দুদু মিয়া অ্যাকচুয়ালি জড়িত ছিলেন ফরাজি আন্দোলনের সঙ্গে। হ্যাঁ, ফরাজি আন্দোলনের সাথে। ফরাজি আন্দোলনটা একটা ইসলামিক আন্দোলন ছিল, ওয়াহাবি এবং এগুলোও ইসলামিক আন্দোলন। তো ফরাজি আন্দোলনটা অ্যাকচুয়ালি ভারতে যিনি শুরু করেছিলেন তিনি হচ্ছেন হাজি শরিয়তুল্লাহ। হাজি শরিয়তুল্লাহ, ইনি ফরাজি আন্দোলন ভারতে শুরু করেছিলেন। তার পরবর্তী সময়ে দুদু মিয়া এই আন্দোলনের কামান সামলেছিলেন। খিলাফত আন্দোলন, এই আন্দোলনটাও একটা আন্দোলন ছিল যেটা তোমার শওকত আলী এবং মোহাম্মদ আলী ভাতৃদ্বয় কর্তৃক এটাকে নেতৃত্ব দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, সাম্যবাদী কাব্যগ্রন্থের রচয়িতাকে? সাম্যবাদী নামক এই কাব্যগ্রন্থটি কে রচনা করেছিলেন? বলে ফেলো দেখি। সাম্যবাদী কাব্যগ্রন্থের রচয়িতা কে ছিলেন? সাম্যবাদী কাব্যগ্রন্থ লিখেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সাম্যবাদী কাব্যগ্রন্থের রচয়িতা। সাম্যবাদী ছাড়া তার ফেমাস কিছু কাব্যগ্রন্থের মধ্যে অগ্নিবীণা, দোলন চাঁপা, ভেরি ইম্পর্টেন্ট, তার একটা তোমার কাব্যগ্রন্থের নাম। আরেকটা হচ্ছে বিষের বাঁশি। এই সমস্ত কাব্যগ্রন্থের রচয়িতা কিন্তু ছিলেন কে? এই কাজী নজরুল ইসলামের ফেমাস কাব্যগ্রন্থ এগুলি। তারপরে আরো একটা ফেমাস কাব্যগ্রন্থ তার জেনে রাখো, ভাঙার গান রচনা করেছিলেন কে? কাজী নজরুল ইসলাম। শাকসবজি সবুজ রাখতে কিসের ব্যবহার করা হয়? বাজারে শাকসবজিটা থেকে সবুজ রাখতে কিসের ব্যবহার করা হয়ে থাকে? অ্যামোনিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, জিঙ্ক সালফেট, কপার সালফেট। বলো। শাকসবজি এটাকে সবুজ রাখতে ব্যবহৃত করা হয় কপার সালফেটকে। কপার সালফেট, এটা সংকেত হচ্ছে CuSO4, কপার সালফেট। এটাকে তুঁতেও বলা হয়ে থাকে, তুঁত বলা হয়ে থাকে, ঠিক আছে? নেক্সট, সুরাটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? বলো দেখি, সুরাটের সন্ধিটা কবে স্বাক্ষরিত হয়? সুরাটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? দ্রুত করো এটার উত্তর। সুরাটের সন্ধিটা স্বাক্ষরিত হয়েছিল 1775-এ। কাদের মধ্যে হয়েছিল একটু জেনে রাখো। সুরাটের সন্ধিটা হয়েছিল মারাঠা শাসক এবং মারাঠা ও ইংরেজদের মধ্যে হয়েছিল। মারাঠা ও ইংরেজদের মধ্যে এই সুরাটের সন্ধিটা স্বাক্ষরিত হয়।
আরো একটা জিনিস, এই এই সময় যিনি মারাঠা পেশোয়া ছিলেন বা যার সাথে এটা স্বাক্ষর হয়েছিল তিনি হচ্ছেন রঘুনাথ রাও। মারাঠা পেশোয়া রঘুনাথ রাও, তার সঙ্গে ইংরেজদের এই সন্ধিটা স্বাক্ষরিত হয়। এই সন্ধির পরে 1775 থেকেই 1775-এ এই সন্ধির ফলশ্রুতি ভাবে বা এই চুক্তির ফলের কারণেই কিন্তু আমরা 1775-এ প্রথম মারাঠা যুদ্ধ, বা যেটাকে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ বলে, সেই যুদ্ধের সূচনা হয়েছিল। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন চুক্তির মাধ্যমে বা কোন চুক্তির কারণবশত দীর্ঘ দিনব্যাপী বা দীর্ঘ সময়ব্যাপী প্রথম মারাঠা যুদ্ধ বা প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের সূচনা হয়েছিল, সেটা হচ্ছে এই সুরাটের চুক্তির মাধ্যমে। এটা 1782 সাল পর্যন্ত, একটা দেখো দীর্ঘ সময়, 75 থেকে 82 সাল পর্যন্ত এই সন্ধিটা চলেছিল। এবং 82-তে গিয়ে একটা সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ইংরেজ এবং মারাঠাদের মধ্যে, যেটা হচ্ছে সলবায়ের সন্ধি। সলবায়ের সন্ধি। সো এই যে যুদ্ধ, ইঙ্গো মারাঠা যুদ্ধের শুরুতে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেটা হচ্ছে সুরাটের চুক্তি, এবং শেষ হয়েছিল একটা সন্ধির মাধ্যমে, যেটাকে আমরা বলে থাকি সলবায়ের সন্ধি। 1782-তে স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট কোশ্চেন ইজ, ভারতের দুটি দ্বীপ অঞ্চল লাক্ষাদ্বীপ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কোন ধরনের জলবায়ু অনুভব করে? লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের দুটি দ্বীপপুঞ্জ অঞ্চল। লাক্ষাদ্বীপটা আরব সাগরে অবস্থিত, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরে অবস্থিত, এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আমাদের ভারতের সব থেকে বৃহত্তম দ্বীপপুঞ্জ। সো এখানে এই দুটি অঞ্চলে কোন ধরনের বায়ু অনুভব করা যায়? দেখো, ভারতে আমরা যদি দেখি, সমগ্র ভারতে তোমার ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির বায়ু প্রবাহ দেখা যায়। ক্রান্তীয় মৌসুমী বায়ু দেখা যায় ভারত পশ্চিমবঙ্গ বা ভারতের বেশিরভাগ জায়গায় ক্রান্তীয় মৌসুমী বায়ু প্রবাহ দেখা যায়। এখানে দেখো, যদি আমরা দেখি, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু আমাদের ভারতে দেখা যায়। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এটা অনেকটা তোমার নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে অবস্থিত, এই কারণে এখানে কিন্তু গ্রীষ্মমণ্ডলীয় উষ্ণ জলবায়ু দেখা যায়। যত নিরক্ষরেখার কাছাকাছি যাব আমরা, তত উষ্ণ জলবায়ু অঞ্চলের মধ্যে চলে যাব, এবং গ্রীষ্মমণ্ডলীয় উষ্ণ জলবায়ু দেখা যায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপের কাছে। নেক্সট, ড্যাশ হলো ডিএনএ এর একটি অংশ যা প্রোটিনের তথ্য প্রদান করে। প্রোটিনের তথ্য প্রদান করে থাকে কোনটি? রাইট অ্যান্সার হচ্ছে জিন। অপশন ডি ইজ রাইট অ্যান্সার, জিন। ষষ্ঠ বিক্রমাদিত্য, যার রাজসভার কবি বিলাহন তার জীবনী লিখেছিলেন, তিনি ড্যাশ রাজবংশের শাসক ছিলেন। সো বিলাহন একজন কাশ্মীরি লেখক বা কাশ্মীরি পণ্ডিত ছিলেন। কাশ্মীরি পণ্ডিত ছিলেন। তিনি ষষ্ঠ বিক্রমাদিত্যের জীবনী লিখেছিলেন। তো এই ষষ্ঠ বিক্রমাদিত্য কোন রাজবংশের শাসক ছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে চালুক্য বংশ। বাদামির চালুক্য বংশের শাসক ছিলেন তিনি। বাদামির চালুক্য বংশের আমরা বিভিন্ন শাসকদের নাম পাই। যদি আমরা দেখি, এখানে প্রথম প্রকৃত শাসক হিসেবে প্রথম পুলকেশীকে ধরা হয়, তারপরে প্রথম কীর্তিবর্মন, তারপরে দ্বিতীয় পুলকেশী শ্রেষ্ঠ শাসক ছিল। এইভাবে বিভিন্ন শাসকরা আসতে থাকে। এখানে ষষ্ঠ বিক্রমাদিত্য কিন্তু চালুক্য বংশের একজন শাসক ছিলেন। ওকে, 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজিত হয় নিম্নের কোথায়? 2024 সালে, এই প্রশ্নটা ধরে রাখো, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় পড়তে চলেছে। ওকে, ভারত কতগুলি পদক পেয়েছে এবং 2024-এ কোথায় আয়োজিত হয়েছে, এগুলো কিন্তু প্রশ্ন আসতে পারে। ভারত এখনো কতগুলি পদক জিতেছে? ভারত 2024-এ টোকিও অলিম্পিকে 6টি, তাই তো, 6টি পদক জিতেছে, এবং যার মধ্যে একটি রৌপ্য পদক নীরজ চোপড়া জিতেছে, রৌপ্য পদক, এবং 5টি ব্রোঞ্জ পদক, তাই না? তো এখানে এটা আয়োজিত হয়েছিল কোথায়? ফ্রান্সের প্যারিস শহরে। হস্তি উৎসব প্রতি বছর কোন শহরে পালিত হয়? হস্তি উৎসবটা প্রতি বছরে কোন শহরে পালিত হয় দেখি, বলো দেখি।
হস্তি হচ্ছে একটা ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালটা রাজস্থানের জয়পুর শহরে পালিত হয়ে থাকে প্রতি বছর। পরেরটা, ভাটিয়ালি কোন রাজ্যের লোকসঙ্গীত এর উদাহরণ? এটা আজকের হোমওয়ার্ক থাকবে তোমাদের। সকলে যারা ক্লাসটিতে যুক্ত হয়েছে সকলে এটা কমেন্ট করে উত্তর জানিয়ে যাবে যে ভাটিয়ালি কোন রাজ্যের লোকসঙ্গীত। আই হোপ তোমরা সকলে এটা সঠিক উত্তর করবে। পরের প্রশ্ন, মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? হরপ্পান সাইটগুলির মধ্যে এই সাইটটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি সাইট। 1922 সালে স্যার রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই সাইটটি আবিষ্কার করেন। এবং এই সাইটে, মহেঞ্জোদারো সাইটে বৃহৎ স্নানাগার, নগর কেন্দ্রিক সভ্যতার নিদর্শন পাওয়া গেছিল। এখানে ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে একটা সুস্পষ্ট কিন্তু নগর সিস্টেম এখানে দেখা গেছিল এই মহেঞ্জোদারোতে। ওকে, সেই মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ। মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতের স্তূপ। আচ্ছা, আরো একটা সাইট যেটা হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত সাইট ছিল হরপ্পা, সেটার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য। হরপ্পা শব্দের অর্থ কি? পশুপতির খাদ্য। ড্যাশ ভারতের রাজ্যগুলির মধ্যে মানব উন্নয়ন সূচকের মান সর্বোচ্চ কেরলে, পশ্চিমবঙ্গে, কর্ণাটকে এবং পাঞ্জাবে। কোন রাজ্যে মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এইচডিআই সবচেয়ে বেশি আছে? আচ্ছা, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা আমরা রাজ্যে আসার আগে একটু ভারত সম্পর্কে জেনে রাখি। দেখো, এটা সর্বশেষ যখন 2021 সাল নাগাদ এটা প্রকাশ করা হয়েছিল, তখন 193টি পৃথিবীতে স্বীকৃত দেশের মধ্যে 193টি দেশের মধ্যে আমরা এখানে দেখেছি ভারতের র্যাঙ্ক 193টি দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক ছিল 134। ওকে, ভারতের র্যাঙ্ক কত ছিল? 134 ছিল। এর মধ্যে ভারতের রাজ্যগুলির মধ্যে সর্বোচ্চ কোথায়? কেরালায় সব থেকে বেশি, কারণ কেরালায় এখানে শিক্ষার হার বেশি, শিক্ষিত মানুষের হার বেশি, এই কারণে কেরালার সবচেয়ে মানব উন্নয়ন সূচক বেশি হয়ে থাকে। আর যেখানে কম সেটা হচ্ছে কোথায়? কম কোন রাজ্যে? কম হবে অবভিয়াসলি বিহার রাজ্যে। বিহারে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কম হবে, কারণ এখানে শিক্ষার লিটারেসি হার সব থেকে কম আছে। আচ্ছা, সব থেকে আরো একটা প্রশ্ন এখানে তোমাদের বলে রাখি, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচক এরা কারা প্রকাশ করে? মনে রাখবে, ইউনাইটেড নেশনস, ইউএনডিপি বলে একটা সংস্থা আছে, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, নিউ ইয়র্কে অবস্থিত। এই সংস্থাটা কিন্তু মানব উন্নয়ন সূচক এর এই ইন্ডেক্স গুলোকে প্রকাশ করে। 1976 সালে ভারতীয় নাগরিকদের পালনীয় কতগুলি মৌলিক কর্তব্য যুক্ত হয়? মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস, এগুলো কিন্তু মূল সংবিধানে ছিল না, এটা পরবর্তীতে যুক্ত হয়েছে। যুক্ত হয় কবে? যুক্ত হয় পরবর্তীতে, এটা 42তম সংবিধান সংশোধনী। 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রথমে 10টি মৌলিক কর্তব্যকে শরণ সিং কমিটির সুপারিশে যুক্ত করা হয়েছিল। 10টি মৌলিক কর্তব্য, এগুলো আছে 51 এ ধারাতে। 51 এ ধারাতে এগুলোকে যুক্ত করা হয়েছে। এছাড়া পরবর্তীতে আরো একটা 2002 সালে আরো একটা মৌলিক কর্তব্যটা 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অ্যাড করা হয়েছিল। ওকে, এটাও মনে রাখবে। সো টোটাল বর্তমানে আমাদের 11টি কিন্তু মৌলিক কর্তব্য পালনীয় আছে। বর্তমানে 11টি আছে, কিন্তু 1976 সালে যুক্ত করা হয়েছিল 10টি, আর একটা 2002 সালে যুক্ত করা হয়েছিল। নেক্সট কোশ্চেন ইজ, কোষ তত্ত্বের কে আবিষ্কার করেছেন? কোষ তত্ত্ব, সেল থিওরি, এটা কে আবিষ্কার করেছেন? তার আগে একটা জিনিস বলো, কোষটা কে আবিষ্কার করেছিলেন?
বলো, হু ডিসকভার সেল? কোষের আবিষ্কারক ছিলেন যিনি, সেল ডিসকভার্ড বাই রবার্ট হুক। 1665 সালে কর্কের ছিপি থেকে রবার্ট হুক কোষ বা সেল আবিষ্কার করেছিলেন। আর কোষ তত্ত্বটা আবিষ্কার করেছিলেন কারা? এটা হচ্ছে স্লেইডেন এবং থিওডর শোয়ান। স্লেইডেন এবং শোয়ান এরা দুজন জার্মান বিজ্ঞানী ছিলেন, এরা আবিষ্কার করেছিলেন সেল থিওরি। ওকে, কোষ আবিষ্কার এবং সেল থিওরি আবিষ্কার দুটো কিন্তু আলাদা বিষয়। ভারতে আর্থিক নীতি প্রণয়নের সরাসরি যুক্ত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটাকে সেবি বলে থাকি আমরা, এবং নান। কোনটি এখানে ভারতের আর্থিক নীতি প্রণয়নের সাথে সরাসরি যুক্ত আছে? বলো, আর্থিক নীতি প্রণয়নের সাথে সরাসরি যুক্ত হচ্ছে আরবিআই। ডিয়ার স্টুডেন্টস, আমাদের যে স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অফার দেওয়া হয়েছিল, তোমাদের সকলের ব্যাচে ছাড় দেওয়া হয়েছিল, 70% পর্যন্ত ছাড় দেওয়া হয়েছিল। তো তোমরা যদি ছাড়টা অ্যাক্সেস করতে চাও, এখনো কিন্তু এই ছাড়টা আছে, আজকের মধ্যে সকলে ভর্তি হয়ে যাবে যারা ক্লাসটি দেখছো। আর ভর্তি হলে কিন্তু অনেকটা তোমরা ছাড় পেয়ে যাবে, এবং এখন ভর্তি হলে তোমরা তাড়াতাড়ি, একদমই সময় নষ্ট করো না। সময় যত নষ্ট করবে এসব ফিল্ডে তত কিন্তু কম্পিটিশন বাড়বে। সময় নষ্ট না করে আজই তোমরা ভর্তি হয়ে যাও TWS একাডেমিতে এবং সেরা চাকরির প্রস্তুতি নেওয়া এখান থেকে শুরু করে দাও। ওকে, চলো নেক্সট প্রশ্ন। হাইড্রোজেন সালফাইড দূষণকারীর প্রধান উৎস কোনটি? হাইড্রোজেন সালফাইড হচ্ছে একটা দূষণকারী পদার্থ, এটার প্রধান উৎস কোনটি? আচ্ছা, হাইড্রোজেন সালফাইডের সংকেত কি বলতো? হাইড্রোজেন সালফাইডের সংকেত হচ্ছে H2S, হচ্ছে হাইড্রোজেন সালফাইডের সংকেত। হাইড্রোজেন সালফাইড এটা কোথায় পাওয়া যায় যদি আমরা দেখি, হাইড্রোজেন সালফাইড আমরা বিভিন্ন খনিজ পদার্থ, বিভিন্ন বায়ো ডিজেল, এইসব খনিজ পদার্থের দিকে, বা এই যে সমস্ত পদার্থগুলো আমরা বিভিন্ন ব্যাকটেরিয়া ভাঙনের ফলে তৈরি হয়, সেই সমস্ত জৈব পদার্থ ব্যাকটেরিয়ার ভাঙনের ফলে তৈরি হয়ে থাকে, সেই সমস্ত পদার্থ থেকে কিন্তু আমরা এই হাইড্রোজেন সালফাইড পেয়ে থাকি। ওকে, সো হাইড্রোজেন সালফাইড আমরা এখানে সঠিক উত্তর করব, ক্ষয়প্রাপ্ত উদ্ভিদ এবং প্রাণীজ পদার্থ থেকে হাইড্রোজেন সালফাইড পাওয়া যায়। বিশেষ করে এটার উৎস বিভিন্ন খনিজ পদার্থ, বিভিন্ন বায়োগ্যাস, বায়োডিজেল ইত্যাদিতে কিন্তু পাওয়া যায়। ওকে, নেক্সট প্রশ্ন। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? আচ্ছা, জাতীয় কংগ্রেসের প্রথম তিনটি অধিবেশন, 1885-তে প্রথম অধিবেশন বসেছিল আমরা জানি, তারপর 1886-তে অধিবেশন বসে, এবং আরেকটা হচ্ছে 1887-তে অধিবেশন বসেছিল। তিনটে অধিবেশন সম্পর্কে একটু তোমাদের বলে রাখি। প্রথম অধিবেশন, এটার স্থান ছিল বোম্বে, তারপরে কলকাতা, এবং তারপরে ছিল তোমার মাদ্রাজ। এই তিনটি যে প্রেসিডেন্সি ছিল তৎকালীন সময় ব্রিটিশ ভারতে, প্রেসিডেন্সি তিনটেতেই কিন্তু প্রথম তিনটে অধিবেশন বসেছিল, বোম্বে, কলকাতা, মাদ্রাজ। ওকে, এর মধ্যে প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রথম অধিবেশনের সভাপতি, তাই তো। তারপরে দাদাভাই নৌরোজি, আমি এখানে সংক্ষেপে লিখছি, দাদাভাই নৌরোজি সভাপতিত্ব করেছিলেন। তারপরে যেটা ছিলেন সেটা হচ্ছে বদরুদ্দিন তৈয়বজি। তৃতীয় অধিবেশনে বদরুদ্দিন তৈয়বজি সভাপতিত্ব করেছিলেন, এবং বদরুদ্দিন তৈয়বজি হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈয়বজি। ওকে, পরের প্রশ্ন। নেক্সট কোশ্চেনটা করো, মৌলিং জাতীয় উদ্যানটা কোথায় আছে? মৌলিং জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত, তাই না?
মৌলিং ছাড়া এখানে আরো একটা ফেমাস জাতীয় উদ্যান আছে, আমরা জানি নামদফা জাতীয় উদ্যান। নামদফা বলে একটা জাতীয় উদ্যান আছে, এটাও কিন্তু অরুণাচল প্রদেশে। পরবর্তী প্রশ্ন, রেল ইঞ্জিনের আবিষ্কারক কে? কে রেল ইঞ্জিন ডিসকভার করেছিলেন? রেল ইঞ্জিনের আবিষ্কারক ছিলেন জর্জ স্টিফেনসন। জর্জ স্টিফেনসন। কোন বছর ভারত চন্দ্রযান 1 উৎক্ষেপণ করেছিলেন? প্রথম চন্দ্রযান মিশনটা ভারত কবে উৎক্ষেপণ করেছিলেন? আচ্ছা, ভারত চাঁদে এখনো পর্যন্ত 3টে মিশন পরিচালনা করেছে। একটা হচ্ছে চন্দ্রযান 1 বলে একটা মিশন, প্রথম মিশন ছিল এটা। এটা হচ্ছে প্রথম চাঁদে মিশন ছিল ভারতের। চাঁদে পৌঁছানো প্রথম মিশন কি ছিল? চন্দ্রযান 1। তারপরে হচ্ছে চন্দ্রযান 2 বলে একটা মিশন, এবং লাস্ট হচ্ছে চন্দ্রযান 3 বলে একটা মিশন। এবং পরবর্তীতে আরো একটা মিশন পরিকল্পনা করা হয়েছে গগনযান বলে, সেটা আমরা পরে আসবো একদিন। এখানে দেখো চন্দ্রযান 1টা কবে লঞ্চ করা হয়েছিল? এটা 2008 সালে চন্দ্রযান 1 এই মিশনটা শুরু হয়েছিল। ইসরো কর্তৃক 3টে মিশনই চালু করা হয়েছিল, এবং এখানে চন্দ্রযান 2 মিশন এটা অসফল হয়েছিল। চন্দ্রযান 2 মিশনটা, যেটা 2019 সালে উৎক্ষেপণ করা হয়েছিল। চন্দ্রযান 2 মিশনটা এখান থেকে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এটাকে উৎক্ষেপণ করা হয়েছিল। তারপরে চন্দ্রযান 3। চন্দ্রযান 3টা কি? চন্দ্রযান 3টা হচ্ছে সর্বশেষ যেই মিশনের মাধ্যমে ভারত পুরো সমগ্র বিশ্বে একটা হিস্ট্রি ক্রিয়েট করেছে। প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছে ভারত, তাই তো? এবং প্রথম সফট ল্যান্ডিং করেছে ভারত চাঁদের মাটিতে, এবং সেখানে বিক্রম বলে একটা ল্যান্ডার, তোমরা নিশ্চয়ই শুনেছো, বিক্রম ল্যান্ডার সেখানে সফট ল্যান্ডিং করেছে চাঁদে। তো এখানে এই চাঁদে এই চন্দ্রযান 3টা লঞ্চ করা হয়েছিল কবে বলতো? লঞ্চ করা হয়েছিল কবে? এটা 14ই জুলাই লঞ্চ করা হয়েছিল। 2023 সালের 14ই জুলাই চন্দ্রযান 3টা লঞ্চ হয়েছিল। আচ্ছা, এটা ল্যান্ড কবে করেছিল বলতো? অবতরণ কবে করে? চন্দ্রযান 3 মিশনটা অবতরণ করেছিল কবে? ল্যান্ডিং ডেট হচ্ছে 23শে আগস্ট 2023। আগস্ট মাসের 23 তারিখে এটা ল্যান্ড করেছিল বিক্রম ল্যান্ডারটা। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? রাইট অ্যান্সার কি হবে? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ভারত যখন স্বাধীনতা পায়, ভারত স্বাধীন হওয়ার পরে ভারতে কিন্তু যতদিন নির্বাচন না হয়েছিল ততদিন পর্যন্ত কিন্তু গভর্নর জেনারেল বলে একটা পদ ছিল। গভর্নর জেনারেল এই পদটা ছিল, এবং ভারতের প্রথম যিনি গভর্নর জেনারেল ছিলেন তিনি হচ্ছেন ভারতের শেষ ভাইসরয়। ইনি ভারতের পরাধীন ভারতের শেষ ভাইসরয় ছিলেন, এবং ভারতের স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। ওকে, আচ্ছা, চক্রবর্তী রাজাগোপালাচারী সম্পর্কেও একটু জেনে রাখবে। ইনি হচ্ছেন প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন ভারতে। প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? তিনি হচ্ছেন চক্রবর্তী রাজা গোপালচারী। নিম্নলিখিতের মধ্যে কোনটি আন্টার্কটিকায় ভারতের স্থায়ী ও কার্যকরী গবেষণা কেন্দ্র? ভারতী ও আর্য, ভারতী ও দক্ষিণ গঙ্গোত্রী, ভারতী ও মৈত্রী, এবং দক্ষিণ গঙ্গোত্রী ও মৈত্রী। চলো, ভারতের যদি আমরা আন্টার্কটিকায় দেখি, দক্ষিণ গঙ্গোত্রী, ভারতী এবং মৈত্রী তিনটেই কিন্তু ভারতের গবেষণা কেন্দ্র। ওকে, এর মধ্যে দক্ষিণ গঙ্গোত্রী ছিল প্রথম গবেষণা কেন্দ্র। প্রথম, এটা হচ্ছে প্রথম গবেষণা কেন্দ্র ছিল ভারতের আন্টার্কটিকায়। তারপরে এগুলোর মধ্যে আমরা যদি দেখি, আচ্ছা, এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল এটাও একটু জেনে রাখো। 1984 1984 সালে এটাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, বা এটাকে এস্টাবলিশ করা হয়েছিল ওখানে, এবং পরবর্তীতে এটা বন্ধ হয়ে গেছিল 1988 1989 সালে গিয়ে এটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। ওকে, তারপরে ভারতী এবং মৈত্রী হচ্ছে এখানে এস্টাবলিশ হওয়া কার্যকরী এবং স্থায়ী গবেষণা কেন্দ্র হিসাবে স্থাপিত হয়।
কে ভারতে মহিলাদের জন্য প্রথম স্কুল চালু করেন? সঠিক উত্তর হবে জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে ইনি পুনেতে 1848 সালে ভারতের প্রথম মহিলা বিদ্যালয় স্থাপন করেছিলেন। ইনি সত্যশোধক সমাজও প্রতিষ্ঠা করেছিলেন, আমরা জানি, জ্যোতিবা ফুলে। পরের প্রশ্ন হচ্ছে, উস্তাদ বিলায়েত খাঁ একজন তবলা বাদক, বাঁশি বাদক, সেতার বাদক এবং সানাই বাদক। উস্তাদ বিলায়েত খাঁ কিসের সাথে যুক্ত ছিলেন? উস্তাদ বিলায়েত খাঁ হচ্ছেন ভারতের একজন বিখ্যাত সেতার বাদক। কয়েকজন সেতার বাদকের নাম তোমরা একটু মনে রাখবে, যেমন পণ্ডিত রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্করের নামটা ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া উস্তাদ এনায়েত খাঁ, ভেরি ফেমাস। আমির খসরু তিনিও কিন্তু একজন সেতার বাদক ছিলেন। ওকে, এছাড়া নিখিল ব্যানার্জি, এরা সব কিন্তু এক একজন সেতার বাদক ছিলেন, ফেমাস। পরেরটা, ওয়ার্ল্ড মিল্ক ডে, বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয় প্রতি বছর কোন তারিখে? 25-এর অ্যান্সারটা একদমই সহজ প্রশ্ন। বিশ্ব দুগ্ধ দিবস 1 জুন। ভর ও শক্তির সমতা সূত্র আবিষ্কার করেন অ্যালবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিং, নিকোলা টেসলা, নিলস বোর। এদের মধ্যে কে ভর ও শক্তির সমতা সূত্র আবিষ্কার করেছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। তিনি ভর ও শক্তির সমতার সূত্র আবিষ্কার করেন। বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? বলে ফেলো দেখি। উত্তর হবে শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন রাজা। শশাঙ্ক 606 খ্রিস্টাব্দে গৌড় বলে একটা রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন। এবং তার রাজধানী করেছিলেন, কর্ণ সুবর্ণ। গৌড়ের রাজধানী কি ছিল? কর্ণ সুবর্ণ। সেখানে গৌড় বলেছে, গৌড় রাজ্যটা শশাঙ্ক প্রতিষ্ঠিত করেছিল। তাহলে বাংলার প্রথম স্বাধীন রাজা কিভাবে হলো? এই গৌড় রাজ্যটারই কিন্তু বর্তমান নাম হচ্ছে বাংলা। গৌড় বলে যে রাজ্যটা আছে এটারই বর্তমান নাম কি? বাংলা। ওকে, তো গৌড়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শশাঙ্ক, স্বাধীন রাজা ছিলেন এখানকার। ভাইকম সত্যাগ্রহ কোথায় হয়েছিল? ভাইকম সত্যাগ্রহটা এটা কোথায় হয়েছিল বলো? 1924 সাল নাগাদ ভাইকম সত্যাগ্রহটা সংগঠিত হয়েছিল। 1924 সালে শুরু হয় ভাইকম সত্যাগ্রহটা। এবং ইন্টারেস্টিংলি মনে রাখবে, ভাইকম সত্যাগ্রহটা কিন্তু বিভিন্ন কংগ্রেস নেতৃবৃন্দ, যাদের মধ্যে আমরা কেপি কেশব মেনন এবং টি.কে. মাধবন এরকম নেতৃবৃন্দদের নাম পাবো, যারা কিন্তু ভাইকম সত্যাগ্রহটা পরিচালনা করেছিলেন। এই আন্দোলনটা কি ছিল? এই আন্দোলনটা ছিল, আগে যে নিচু বর্ণের মানুষরা থাকতো তাদেরকে কিন্তু মন্দিরে প্রবেশ করার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, বা তাদেরকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতো না। এই কারণে কিন্তু এই যে বৈষম্য, এই যে অস্পৃশ্যতা, এটাকে দূর করার জন্য কিন্তু সেখানে ভাইকম সত্যাগ্রহ শুরু হয়েছিল। এটা একটা বর্ণ বিরোধী আন্দোলন ছিল এবং এটা কেরালাতে শুরু হয়েছিল। ঠিক আছে, রিহান্দ জলবিদ্যুৎ প্রকল্প কোথায় আছে? রিহান্দ জলবিদ্যুৎ প্রকল্প রিহান্দ বাঁধকে কেন্দ্র করে তৈরি হয়েছে, রিহান্দ নদীর উপরে। এটা কোথায়? এটা উত্তরপ্রদেশ রাজ্যে আছে। নেক্সট, সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? নিষ্ক্রিয় গ্যাসগুলো কোথায় আছে? আমাদের যে পর্যায় সারণী আছে তার 18 নম্বর শ্রেণী, একদমই শেষ শ্রেণীতে আছে নিষ্ক্রিয় গ্যাসগুলি, যাদের একদমই যোজ্যতা গুলো হয়ে থাকে শূন্য। নিষ্ক্রিয় গ্যাসের যোজ্যতা হয় কত? এদের যোজ্যতা হয় শূন্য, মনে রাখবে। সো নিষ্ক্রিয় গ্যাসগুলি কি কি? আর্গন, নিয়ন, হিলিয়াম, রেডন, জেনন, এগুলো সবই কিন্তু তোমার নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আসে, তাই তো? ওইখানে দেখো সবচেয়ে হালকা যেটি, সেটা হচ্ছে হিলিয়াম। হিলিয়াম হচ্ছে একদমই পর্যায় সারণীর দ্বিতীয় মৌল। এটা পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, হাইড্রোজেন, হিলিয়াম, তাই তো? সো হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, এটা হালকা সবচেয়ে।
চলো আজকের ক্লাসটি এখানেই শেষ করব। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবভিয়াসলি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করবে সকলে একটা ক্লাসে। আশা করব তোমাদের এই প্রশ্নগুলো অনেক কাজে আসবে প্রতিদিন ক্লাসগুলো। ধৈর্য সহকারে দেখতে থাকো। সোম থেকে শনি ফ্রি লাইভ ক্লাস দেখতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখানে যুক্ত হয়ে যাবে। সেখান থেকে কিন্তু তোমরা সমস্ত ভিডিও লিংক পেয়ে যাবে, কোথায় কোন ক্লাস হচ্ছে, কখন কি ক্লাস হচ্ছে, সমস্ত রুটিন সেখানে প্রোভাইড করা হয়। ওকে ডিয়ার স্টুডেন্টস, আর আমাদের যদি TWS একাডেমিতে ভর্তি হতে চাও অবভিয়াসলি ভর্তি হয়ে যাবে সকলে। এখন স্বাধীনতার অফার চলছে, ভর্তি হলে কিন্তু অনেকটা তোমরা সেভ করতে পারবে। চলো আজকের ক্লাসটি এখানেই শেষ করি। ভালো থাকবে সকলে, পরের দিনের ক্লাসে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই।